আজ আমরা প্রতীকী যুক্তিবিদ্যার নতুন একটি অঙ্ক সংক্রান্ত নিয়ম শিখতে যাচ্ছি। এই নিয়মটাকে বলা হয় পরোক্ষ প্রমাণ সম্পর্কিত প্রশ্ন ও সমস্যা, অর্থাৎ সরাসরি প্রমাণ নয়, পরোক্ষ প্রমাণ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পরোক্ষ প্রমাণ কি? পরোক্ষ প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো, অথবা ব্যতিরেকী প্রমাণ কি? ব্যতিরেকী প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো। আমি আর একবার বলি, পরোক্ষ প্রমাণ কি? পরোক্ষ প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো, অথবা ব্যতিরেকী প্রমাণ কি? ব্যতিরেকী প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো। ব্যতিরেকী শব্দের অর্থ হচ্ছে বাদ দেয়া বা বিয়োগফল। আচ্ছা, ভূমিকায় বলা হয়েছে, অবরোহী যুক্তিবিদ্যার বৈধতা প্রমাণের একটি বিশেষ ও আধুনিক রূপ হলো পরোক্ষ প্রমাণ পদ্ধতি। এই লাইনটা আমরা একটু বুঝবো। আমি খুব স্লো তোমাদের পড়াচ্ছি যাতে এটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। অবরোহী যুক্তিবিদ্যার বৈধতা প্রমাণের বিশেষ এবং আধুনিক রূপ হলো পরোক্ষ প্রমাণ পদ্ধতি। এখানে আমরা দুইটা শব্দ পেলাম, একটা হলো অবরোহী যুক্তিবিদ্যা। অবরোহী যুক্তিবিদ্যা জিনিসটা কি? অবরোহ মানে হচ্ছে সার্বিক থেকে বিশেষে যাওয়া, অর্থাৎ বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন, কমে যাওয়া। যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এই যে বেশি থেকে কমে যাওয়া, এটাকে বলা হয় অবরোহী। এই অবরোহী যুক্তি প্রমাণের একটি আধুনিক এবং বিশেষ পদ্ধতি হলো পরোক্ষ প্রমাণ পদ্ধতি। এখান থেকে তোমাদের 1 মার্কসের প্রশ্ন আসতে পারে যে পরোক্ষ প্রমাণ পদ্ধতি কোন ধরনের যুক্তিবিদ্যার বৈধতা প্রমাণ পদ্ধতি? বলো তাহলে, কোন ধরনের যুক্তিবিদ্যার? আরোহী নাকি অবরোহী? তাহলে পরোক্ষ প্রমাণ পদ্ধতিটা কোন ধরনের যুক্তিবিদ্যা প্রমাণ করবে? অবরোহ যুক্তি, অবরোহী যুক্তি। অবরোহী শব্দের মানে কি? যেটা কমে যায় সার্বিক থেকে বিশেষ। তাহলে যে যুক্তিতে সার্বিক থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই হচ্ছে অবরোহী। অনেক সময় জটিল যুক্তির ক্ষেত্রে সরাসরি বা প্রত্যক্ষভাবে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। মানে আমরা অঙ্ক করতে গিয়ে বা যুক্তির বিচার করতে গিয়ে অনেক কঠিন যুক্তি অনেক সময় আমরা পেয়ে যাই, যে যুক্তিগুলোর বিচার সরাসরি করা যায় না। সেক্ষেত্রে সিদ্ধান্তের নিষেধক বা বিরুদ্ধ বচনকে সত্য ধরে নিয়ে একটি স্ববিরোধিতা প্রদর্শনের মাধ্যমে মূল যুক্তির বৈধতা প্রমাণ করা হয়। একেই ব্যতিরেকী প্রমাণ বা রেডাকটিও অ্যাড অ্যাবসার্ডাম বলা হয়। অর্থাৎ যখন আমরা সরাসরি প্রমাণ করতে পারি না, তখন আমরা যুক্তির সিদ্ধান্তকে নিষেধক হিসেবে গ্রহণ করি। গ্রহণ করার পর যুক্তি প্রমাণ প্রক্রিয়ায় কোনো একটা লাইনে গিয়ে স্ববিরোধিতা দেখাই। তাহলে এখানে আমরা একটা শব্দ পেলাম স্ববিরোধিতা, এটা তোমাদের আমি বোঝাবো। আর সিদ্ধান্তের নিষেধক বচনকে সত্য ধরে নিয়ে, এই কথাটা তোমাদের বোঝাবো। এরপরে রেডাকটিও অ্যাড অ্যাবসার্ডাম, এটা কি? এটা হচ্ছে এই যে ব্যতিরেকী পদ্ধতির একটা নাম, সেটাও আমি তোমাদের বোঝাবো। তোমরা শুধু এই শব্দগুলো মনে রাখো, আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এটি বিশেষ ভালোভাবে বোঝাতে চাই। পরোক্ষ প্রমাণের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি, যে প্রমাণ পদ্ধতিতে কোনো একটি যুক্তির সিদ্ধান্তকে অস্বীকার করে তাকে একটি অতিরিক্ত আশ্রয়বাক্য হিসেবে গ্রহণ করা হয় এবং স্বাভাবিক অবরোহণ প্রক্রিয়ায় এগিয়ে গিয়ে শেষে একটি স্ববিরোধিতা প্রদর্শন করা হয়, তাকে পরোক্ষ প্রমাণ পদ্ধতি বলে। অর্থাৎ যে কোনো একটা জায়গায় আমাদের একই প্রতীকের সংযোজক ব্যবহার করে নেগেশন দেখাতে হবে, বি ডট নেগেশন বি। অর্থাৎ বি একই প্রতীক, এটা এখানে হ্যাঁ বোধক অর্থে ব্যবহার হয়েছে, এখানে না বোধক অর্থে।
এটা একটা সংঘর্ষ ঘটছে, অর্থাৎ একই সাথে বি সদর্থক, বি নর্থক। তো একই জিনিস একই সাথে সদর্থক নর্থক হতে পারে না। যুক্তিবিদ আই.এম. কপি তিনি বলেছেন, দি মেথড অফ ইনডিরেক্ট প্রুফ consists in adding the negation of the conclusion to the premises and then driving a contradiction. অর্থাৎ তার কথাটা কি আমি যদি বলি, অর্থাৎ পরোক্ষ প্রমাণ পদ্ধতিতে যদি আমরা যুক্তির সিদ্ধান্তকে অস্বীকার করে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রমাণ করতে যাই, তাহলে কোনো এক জায়গায় সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে, স্ববিরোধিতা দেখা দিবে। এখন আমরা শিখব পরোক্ষ প্রমাণ পদ্ধতির স্বরূপ। পরোক্ষ প্রমাণ পদ্ধতির স্বরূপটা আসলে কি? পরোক্ষ প্রমাণের প্রকৃতি ও স্বরূপ বুঝতে হলে এর কার্যনীতির নিয়মগুলো লক্ষ্য করা প্রয়োজন। প্রথমত, প্রতীকায়ন। যুক্তিটি একটি সাধারণ ভাষায় লেখা থাকলে তাকে প্রথমে বর্ণ বা প্রতীকের মাধ্যমে প্রতীকায়িত করতে হয়। ধরো, একটা যুক্তি দেওয়া আছে ভাষা দিয়ে, তো ভাষার পরিবর্তে সেটাকে আগে প্রতীক দিয়ে লিখতে হবে। এই ঘটনাকে বলা হয় প্রতীকায়ন। যেমন, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটাকে আমরা লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ, এইভাবে। এটা হচ্ছে প্রতীকায়ন কার? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটা হলো আমাদের ভাষাগত রূপ, আর এটারই প্রতীক রূপ এটা। তো এই ভাষাগত রূপটিকে যদি আমরা প্রতীক দিয়ে লিখি, এই ঘটনাকে বলা হয় প্রতীকায়ন। মুছে ফেললাম। আচ্ছা, 2 নাম্বার, সিদ্ধান্তের নিষেধন। সিদ্ধান্তের নিষেধন কি? সিদ্ধান্তের নিষেধন হলো, ভালো করে দেখো, এই যে এখানে এই যুক্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যুক্তিটা দেখতে পাচ্ছ, এটা এখানে কি কি আছে? এখানে এই 3টা জিনিস আছে, আমি এখানে লিখে দেখাই। নিষেধন আসলে কি সেটা আমি দেখাবো। আমার যুক্তি হচ্ছে 1 নাম্বার, এ ইমপ্লাইজ, এগুলা লিখতেছি, এটা এ ইমপ্লাইজ বি ডট সি। 2 নাম্বার হলো বি ভেল ডি ইমপ্লাইজ ই। 3 নাম্বার হচ্ছে ডি ভেল এ, তির্যক রেখা তারপরে ই। এখন তোমরা জানো যে এখানে আমাদের আশ্রয় বাক্য হলো 3টে, 1 2 3, আর এখানে এই যে এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি এসেছে? সিদ্ধান্ত এসেছে ই। এখন এটার যদি আমরা পরোক্ষ প্রমাণ করতে চাই, তাহলে এই যে সিদ্ধান্তের নেগেশন, এই কাজটা করতে হবে। সিদ্ধান্তের নেগেশন কিভাবে করে? আমি এখানে 4 নাম্বার দিলাম, দিয়ে এখানে ই আছে, তাহলে এর সামনে একটা আমি নেগেশন দিলাম, তারপরে আমি ই লিখলাম। এই যে ই কে উল্টে দিলাম, দিয়ে একটা আশ্রয় বাক্য হিসেবে গ্রহণ করলাম। এই কথার অর্থ হলো, মূল সিদ্ধান্তকে অস্বীকার করে তার আগে একটা নিষেধক চিহ্ন বসাতে হয়। মূল সিদ্ধান্তকে অস্বীকার করলাম, সামনে নেগেশন দিলাম, হয়ে গেল অস্বীকার। এবং একে একটি অতিরিক্ত আশ্রয় বাক্য হিসেবে নিলাম 4 নাম্বার দিয়ে। এর পাশের বন্ধনীতে এইভাবে লিখে দিব আই পি। এই যে আইপি লিখে দিলাম, ঠিক আছে? এখন আইপি লিখে দিলাম। এখন আমি কি করব? এই অঙ্কটা আমি আগের মতো সমাধান করব। সমাধান করতে গিয়ে আমি একটা জায়গায় একটা কন্ট্রাডিকশন পাবো। কিরকম কন্ট্রাডিকশন? হতে পারে সেটা এ ডট নেগেশন এ, হতে পারে সেটা বি ডট নেগেশন বি, হতে পারে সেটা ই ডট নেগেশন ই, হতে পারে সেটা ডি ডট নেগেশন ডি, তাহলে এ বি, হতে পারে সেটা সি ডট নেগেশন সি। অর্থাৎ আমাদের প্রতীক এখানে আছে অঙ্গবচন এ বি সি ডি ই। অর্থাৎ এইগুলার যে কোনো একটি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলেই এটা প্রুফ হয়ে যাবে
আমাদের এই যুক্তিটি একটি বৈধ যুক্তি ছিল। বৈধ যুক্তি হওয়ার কারণে আমরা সিদ্ধান্তকে উল্টে দিলে এইরকম একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো আমরা প্রমাণ না করে আমরা কি করছি, আমরা সরাসরি প্রমাণ না করে আমরা পরোক্ষভাবে প্রমাণ করব, একটা কন্ট্রাডিকশন আমরা দেখানোর চেষ্টা করব। এই কন্ট্রাডিকশন দেখাতে পারলেই এটা প্রমাণ হয়ে যায় যে আমাদের যুক্তিটি বৈধ ছিল। এখন আমি এটা তোমাদের দেখাচ্ছি, অঙ্কটি ভালো করে খেয়াল করো। আমরা যদি এবার এই যে দেখো এই অঙ্কটার দিকে তাকাই, এটা আমার মূল অঙ্ক। তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার, স্যার আমি সিদ্ধান্তগুলো যতটুকু আগে থেকে বললাম ততটুকু কি বোঝা গেছে? জি স্যার। আমাদের অঙ্ক তাহলে শুরু হচ্ছে কোত্থেকে? এই 4 নাম্বার থেকে। যে সিদ্ধান্তটা দেওয়া ছিল আমি সেটাকে উল্টে দিলাম। সামনে নেগেশন বসিয়ে দেওয়া মানেই উল্টে দেওয়া। এই স্যার, 3-এর পরে দিলাম 4 নাম্বার। এটাই হচ্ছে আমাদের ইনডিরেক্ট প্রুফ। এই জন্য আমি ডট 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 দিয়ে এখানে নিলাম আইপি। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো। কে কে বুঝতে পারোনি? সবাই বুঝছো? স্যার, আরিফুল, তোমার কথা অত্যন্ত আস্তে শোনা যাচ্ছে। স্যার আমার ফোনের সমস্যা তো স্যার, এই জন্য। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে এটা প্রমাণ করব। আমি 5 নাম্বার দিলাম। 5 নাম্বার দেওয়ার পর আমার উদ্দেশ্য কি? এবার আমার উদ্দেশ্য নেগেশন নিয়ে আসা না। আমার উদ্দেশ্য থাকবে একই ধরনের প্রতীক। যদি আমি এ নিয়ে আসি, এও হতে পারে, কারো উত্তর এও হতে পারে। যদি এইরকম নিয়ে আসতে পারি একটা, তাহলে আমার অঙ্ক শেষ। এটা যদি না নিয়ে আসতে পারো তাহলে এইরকম একটা বি নিয়ে আসবে, তাহলে অঙ্ক শেষ। এই অঙ্কে নিয়ে আইছে নেগেশন বি, এই বি ডট নেগেশন বি, এরকম নিয়ে আসা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক একজনের কিন্তু এক এক রকম উত্তর হবে। সবার যে বি ডট বি আসবে এরকম না, অন্য আসতে পারে, কিন্তু একই ধরনের প্রতীক। এটা একটা সদর, এটা এটা সদর্থক, এটা নর্থক, এরকম। তো আমরা কি করলাম, আমরা 5 নাম্বার দিলাম, দিয়ে এই 2 আর 4-এ আমি এমটি সূত্র প্রয়োগ করলাম। এমটি সূত্র কি? বি ভেল ডি ইমপ্লাইজ ই। তাহলে এখানে দেখো এমটি সূত্র হচ্ছে এই যে অনুগ অস্বীকার করা মানেই এই বি ভেল ডি হবে। তাহলে এই জন্য আমি এখানে লিখলাম 5 নাম্বার দিয়ে নেগেশন বি ভেল ডি। তাহলে এটা আমি 2,4 এমটি থেকে পেলাম। এবার 6 নাম্বার দিলাম, দিয়ে আমি এটাকে ডি মর্গানের সূত্র প্রয়োগ করলাম 5 নাম্বারটাকে। তাহলে নেগেশন দিয়ে এটাকে গুণ করলে নেগেশন বি, ভেল উল্টে গিয়ে হলো ডট, তারপরে ডি হয়ে গেল নেগেশন ডি। এরপরে 7 নাম্বার দিলাম, দিয়ে এটাকে কমুটেশন করলাম, অর্থাৎ নেগেশন ডিটাকে সামনে নিয়ে আসলাম, ডট নেগেশন বি বসালাম। এরপরে আমি এটাকে সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন করার পরে তাহলে নেগেশন ডি পেলাম। ডি পাওয়ার পর আমি এবার 9 নাম্বার দিলাম, দিয়ে আমি 3 আর 8 আমি ডিএস করলাম। এই 3 নাম্বার আর 8 নাম্বার ডিএস। এই দেখো ডি ভেল এ, তাহলে ডি, ডি অস্বীকার, এই নেগেশন ডি এটা অস্বীকার হলে তাহলে পাচ্ছি এ। এবার এখানে এ পেয়েছি। এখন আমি 1 আর 9, এই 1 আর 9 এমপি যদি করি, যদি এ ইমপ্লাইজ বি ডট সি, তাহলে এখান থেকে পাচ্ছি বি ডট সি। এটাকে আবার সিম্পলিফিকেশন করলে পাচ্ছি এই যে বি, হ্যাঁ, বি পাচ্ছি। বি পেলাম, এটা 10 নাম্বারটা সিম্পলিফিকেশন করলাম। তারপরে আমি যদি 6 নাম্বারটা, এই যে 6 নাম্বারটা যদি সিম্পলিফিকেশন করি, তাহলে এখান থেকে পেলাম আমি নেগেশন বি। তাহলে আমি এই যে এখান থেকে এই যে এখানে পাইছি নেগেশন বি, আর এখানে পাইছি বি, এই দুইটা আমি কনজাংশন করলাম। এই যে কনজাংশন করে আমি পেলাম বি ডট নেগেশন বি।
তাহলে এই যে এটা যে একটা কন্ট্রাডিকশন, এখানে কি হলো? কন্ট্রাডিকশন হলো। কন্ট্রাডিকশন কেন হলো? তুমি একটা সঠিক যুক্তিকে তুমি যে এখানে এই যে নেগেশন করে নিয়েছিলে, এই জন্যই কন্ট্রাডিকশনটা হয়েছে। এই কন্ট্রাডিকশন তৈরি হওয়াটাই প্রমাণ করে যে যুক্তিটা বৈধ ছিল। তাহলে সরাসরি আমরা কিন্তু প্রমাণ করিনি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আগের সিস্টেমে, অর্থাৎ আমরা আগের প্রাথমিক অনুমান বিধি প্রয়োগ করে অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা সরাসরি নিয়ে আসতাম। আর এখন কি আমরা নিয়ে আসিনি। না নিয়ে আসে আমরা নেগেশন কে একটা অতিরিক্ত আশ্রয় বাক্য হিসেবে নিয়েছি, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা নেগেশন, এই যে এরকম কন্ট্রাডিকশন দেখাইছি। কন্ট্রাডিকশন দেখালেই তার মানে এটা আমরা বুঝলাম, আমরা যেহেতু সিদ্ধান্তটাকে মিথ্যা ধরছিলাম, সেজন্যই এরকম একটা সংঘর্ষ তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের যুক্তিটা বৈধ ছিল। এখন আমার মনে হয় তোমরা এটা কম বুঝতে পেরেছো। আমি এটা এখন তোমাদের এখানে করে দেখাবো। তো এখানে দেখো, আমি দিলাম ধরো 5 নাম্বার। 5 নাম্বার দিয়ে এখন আমি এখানে ধরো এই যে দুই, এই 2 নাম্বারটা আর 4 নাম্বারটা আমি এটা এমটি করব। তাহলে বি ভেল ডি ইমপ্লাই সি, তাহলে নেগেশন দেয়ার ফোর নেগেশন বি ভেল ডি। কি কি করলাম? এটা আমি 2 আর 4 এমটি করলাম। এবার দিলাম 6 নাম্বার। এবার আমি এটা ডিমর্গান করব। তাহলে নেগেশন বি, এটা দিয়ে এটা গুণ নেগেশন বি, আর এই ব্রাকেটের এই নেগেশন দিয়ে এটাকে গুণ করলে হয় ভেল, হয়ে গেল আমার এটা ডট, আর এটা হয়ে গেল নেগেশন ডি। তাহলে আমি এখানে কি দিলাম? 5 নাম্বার হচ্ছে ডি মর্গানের সূত্র, যে ডি মর্গানের সূত্র। এরপরে দিলাম আমি 7 নাম্বার। দেওয়ার পরে আমি এখান থেকে সিম্পলিফিকেশন করতেছি। আচ্ছা না, আমি এটাকে সিম্পলিফিকেশন করতেছি, নিলাম হলো আমি নেগেশন বি। নেগেশন বি নিলাম, তাহলে এখানে লিখলাম 6 সিম্পলিফিকেশন। তাহলে নেগেশন বি আমার চলে আসে। এখন আমার দরকার একটা খালি বি নিয়ে আসা। আচ্ছা দেখো এখন, তাহলে বি নিয়ে আসতে চাই। এই আমার এখানে নেগেশন বি আছে। তো এখন আমি কি করব? এই যে এটাতে এখানে যদি আমি এটা নিয়ে আসতে পারি, তাহলে এখানে আবার ডি ভেল আছে। তো আমি 6 নাম্বারটাকে কমিউটেশন করতেছি, তাহলে নেগেশন ডি ডট নেগেশন বি। তাহলে এটা আমি 6 নাম্বার কমিউটেশন করলাম। তারপরে 9 নাম্বার দিলাম, দিয়ে নেগেশন ডি নিলাম। তাহলে এটা আমার, আমি এটা সিম্পলিফিকেশন করে পেলাম। কত নাম্বার সিম্পলিফিকেশন? 8 নাম্বার সিম্পলিফিকেশন। তারপরে এখন আমি 10 নাম্বার দিলাম এই নেগেশন ডি। তাহলে এবার 3 নাম্বার আর এটা ডিএস সূত্র আমি এখান থেকে পাচ্ছি শুধু এ। তাহলে এটা আমি কি করলাম? 3 নাম্বারটা আর 9 নাম্বারটা ডিএস সূত্র প্রয়োগ করেছিলাম। 11 নাম্বার দিলাম। এবার এই যে 1 নাম্বার আর 10 নাম্বার আমি এমপি সূত্র প্রয়োগ করছি। তাহলে এখানে বি ডট সি পেলাম। এবার দিলাম 12। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে বি, শুধু বি আসলো। তাহলে এই 11 নাম্বারটা আমি পেয়েছিলাম 1 আর 10 এমপি সূত্র দিয়ে। আর এটা এটা আমি 11 নাম্বার সিম্পলিফিকেশন করেছি, সিম্পলিফিকেশন। এবার আমি দিলাম 13 নাম্বার। তাহলে এই বি আর এই যে নেগেশন বি, তাহলে এটা হচ্ছে বি ডট নেগেশন বি। তাহলে এটা হচ্ছে, এটা হলো এই 12 আর 7 কনজাংশন আমার। দেখো এই যে হয়ে গেছে। তাহলে বি ডট নেগেশন বি একটা সংঘর্ষ আমি দেখাতে পারছি। তার মানে পরোক্ষ প্রমাণ হয়ে গেল, অর্থাৎ পরোক্ষভাবে প্রমাণ হয়ে গেল যে এই যুক্তিটি একটি বৈধ যুক্তি। এখন আমাকে বলো, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা? কে কে বুঝতে পারোনি? বুঝছি স্যার।
আচ্ছা, এবার দেখো প্রমাণের ব্যাখ্যা। এখানে 13 নম্বর লাইনে বি ডট বি অতে এমন একটি স্ববিরোধী অবস্থায় পৌঁছেছি যুক্তিবিদ্যায় একই সাথে সত্য মিথ্যা হওয়া অসম্ভব। অর্থাৎ এই বাক্যটার অর্থ হলো একটা জিনিস একই সাথে সত্য, একই সাথে আবার মিথ্যা। যেহেতু সিদ্ধান্তকে অস্বীকার করার কারণে এই ভুলটি হয়েছে, তাই প্রমাণিত হলো যে মূল সিদ্ধান্ত ই সঠিক। পরোক্ষ প্রমাণ পদ্ধতি অত্যন্ত শক্তিশালী এবং আকর্ষণীয়। ডক্টর আব্দুল মতিন তার প্রতীকী যুক্তিবিদ্যা গ্রন্থে বলেছেন, অনেক সময় প্রত্যক্ষ প্রমাণের চেয়ে পরোক্ষ প্রমাণ বেশি সংক্ষিপ্ত হয়। প্রতীকী যুক্তিবিদ্যা, ডক্টর আব্দুল মতিন, পৃষ্ঠা 105। পরিশেষে বলতে পারি, পরোক্ষ প্রমাণ পদ্ধতি জটিল যুক্তি সমাধানে একটি কার্যকর হাতিয়ার। এটি কেবল যুক্তির বৈধতায় প্রমাণ করে না, বরং যৌক্তিক অসঙ্গতিও দূর করতে সাহায্য করে। এই যে এখানে আমরা এই যে এটা এটা পরোক্ষ প্রমাণ অবশ্য নয়, এই যে হ্যাঁ পরোক্ষ প্রমাণ, এটাও পরোক্ষ প্রমাণ। এই যে এটা দেখো, এই যে এখন আমি তোমাদের যেটা দেখাতে যাচ্ছি, আমি এই যুক্তিটার পরোক্ষ প্রমাণ আর আকারগত প্রমাণ দুটাই পাশাপাশি রেখেছি। পরোক্ষ প্রমাণ করতে গিয়ে দেখো আমাদের কতটুকু সময় লাগছে এবং কয় লাইনে হয়ে গেছে, অল্প একটুতেই হয়ে গেছে। আর এটারে যদি আমরা আকারগত প্রমাণ করতে গেছি তাহলে দেখো কতগুলা হয়েছে, 15টা লাইন আসছে। দেখেছো? তাহলে আকারগত প্রমাণ কঠিন এবং অনেক বেশি সময় লাগে, আর পরোক্ষ প্রমাণ সংক্ষিপ্ত। আমরা এখানে জাস্ট এখানে দেখো, এখানে আমরা সরাসরি এই যে এটা নিয়ে আসছি, আমরা কিন্তু সরাসরি পরোক্ষ প্রমাণ করতে গিয়ে এটা প্রমাণ করেছি, এই যে এটা 15 নম্বরে নিয়ে আসছি। আর আকারগত প্রমাণে আর প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণ করতে গিয়ে দেখো আমি এটাকে কি করছি, এই যে এটার সামনে আমি একটা নতুন এই যে নেগেশন দিছি। দুই নেগেশন উঠে গিয়ে ডাবল নেগেশন, তাহলে নেগেশন নেগেশন উঠে গেছে, উঠে গিয়ে কি হয়েছে, এইজ ভেল জে। আচ্ছা, এই অঙ্কটি কিভাবে হয়েছে এটা আমি তোমাদের একটু দেখাই। তাহলে এই অঙ্কটাকে আমি তাহলে টাইম নেই। আমি এটাকে কপি করলাম। এগুলা যাচ্ছে না কেন রে? আচ্ছা, এই যে আমার অঙ্ক, এটা যাচ্ছে না কেন? ক্লিয়ার মাই রুম। আর গেছি, দেখো ভালো করে খেয়াল করো। আরে কত যন্ত্রণা রে! ওমা, এটা থেকে নাকি 1 নাম্বার দিলাম, এইচ ইমপ্লাইজ আই ডট জে ইমপ্লাইজ কে। 2 নাম্বার দিলাম, কি হয়েছে, আই ভেল কে ইমপ্লাইজ এল। তিন 3 নাম্বার দিলাম নেগেশন এল, দেয়ার ফোর নেগেশন এইচ ভেল জে। তো এখানে আমি 4 নাম্বার দিচ্ছি। তাহলে এখন কি করব আরিফুল, আমরা যেহেতু পরোক্ষ প্রমাণ করব, তাহলে এটার আমি উল্টাটা এখানে নিব। তাহলে একটা নেগেশন ছিল, আরো একটা দিলাম, তাহলে দুটা হলো। তাহলে এইচ ভেল জে, এখানে ডট ডট দিয়ে লিখলাম আইপি, তারপর দিলাম 5 নাম্বার দিয়ে। এখন দেখো এটা ডাবল নেগেশন, নেগেশন নেগেশন তুলে দিলাম, তাহলে আমি পাচ্ছি এইচ ভেল জে। তাহলে 4 নাম্বারটা লিখলাম ডিএন। এবার 6 নাম্বার দেখো এইচ ভেল জে। তো এইচ ভেল জে, দেখো এই 2 আর 3 এটাই আমরা এমটি সূত্র প্রয়োগ করি। এই 2 আর 3 এমটি, এই যে জে আই ভেল কে ইমপ্লাইস এল, নেগেশন এল, এমটি সূত্র। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আই ভেল কে। তাহলে এখানে 2 আর 3 এমটি সূত্র। তারপর 7 নাম্বার দিলাম, দিয়ে এটা গুণ করব। তাহলে নেগেশন আই ডট নেগেশন কে। তাহলে এটা আমি লিখলাম 6 নাম্বারটা ডি মর্গানের সূত্র। এখন দিলাম 8 নাম্বার। তো এখানে আমার এখন তাহলে এটা সিম্পলিফিকেশন করি।
আচ্ছা, এখানে আমার দরকার হবে কি, আমার দরকার হবে হচ্ছে এই, এটার মধ্যে দেখো, এটাতে আমি যদি এইচ নিয়ে আসতে পারি কোনোভাবে, হুম, এটা তাহলে আমি কোনোভাবে যদি আমি এখানে, এটা আসেই এখান থেকে, তাহলে এখান থেকে এইচ নেগেশন কে জে, আচ্ছা দেখি কি হয়। এটাই যে এটা সিম্পলিফিকেশন করি, এইচ ইমপ্লাইজ আই, তো এখান থেকে আমি এটা এই যে নেগেশন আই নিলাম, এটা আমি করলাম 7 নাম্বারটা সিম্পলিফিকেশন, সিম, তারপরে 9 নাম্বার দিলাম। এখন আমি 1 নাম্বারটা সিম্পলিফিকেশন করলে পাবো এইচ ইমপ্লাইজ আই, ঠিক আছে। তাহলে এটা আমি 1 নাম্বারটা সিম্পলিফিকেশন করলাম, এই যে 1 নাম্বারটা এটা বাদ দিয়ে দিলাম, 10 নাম্বার দিলাম, দিয়ে এইচ ইমপ্লাইজ আই, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এবার এই যে 8 আর এটা এমটি সূত্র প্রয়োগ করি, তাহলে এখান থেকে পাবো নেগেশন এইচ, এটা আর এটা, তাহলে নেগেশন এইচ কোত্থেকে পেলাম, এটা এটা 9 আর 8 এমটি সূত্র প্রয়োগ করছি, গেল। এবার দিলাম হলো আমি 11, তো আমার নেগেশন এইচ আসছে। এখন আমার নেগেশন এইচ, তো এখান থেকে আমি যদি 5 আর 10 ডিএস সূত্র প্রয়োগ করি, তাহলে হবে জে, জে হবে। তাহলে এটা হচ্ছে 5 আর 10, এটা ডিএস সূত্র। এবার আমি 12 নাম্বার দিলাম, 12 নাম্বার দিয়ে জে পাইছি, হুম, তাহলে জে, জে জে কোথায় আছে এবার, তাহলে আমি একটা নেগেশন এইচ পাইছি, নেগেশন আমি এখান থেকে নেগেশন আই পাইছি, নেগেশন এইচ নেগেশন আই। স্যার, আমাদের হ্যাঁ, তো নেগেশন আমাদের তো নেগেশন এল ছিল, শুধু আরেকটা এল নিয়ে আসলেই তো হয়ে যেত। হ্যাঁ, তাহলে তো অঙ্কটা ছোট হইতো। ছোট আমি করব না, আমি অন্য মানে বড় করব অঙ্ক। আমি জাস্ট এটাতে দেখাচ্ছি যে কেউ যদি, ধরো তুমি হলো অঙ্কটা জানো না, অঙ্কটা তুমি করতেই থাকবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে তোমার অঙ্কটার উত্তর মিলবে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমার একটা জে আসছে, একটা নেগেশন এইচ আসছে, নেগেশন আই আসছে। এখন যে কোনো ভাবে আমরা যদি কোনোভাবে আই নিয়ে আসতে পারতাম, ঠিক আছে, আমরা যদি কোনোভাবে আই নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হতো। আচ্ছা দেখো তো, এই যে 7 নাম্বারটা, এই 7 নাম্বারটাকে আমি এই যে নেগেশন কে নিলাম, ডট নেগেশন আই নিলাম, এটাকে আমি 7 নাম্বারটাকে কমুটেশন করলাম, তারপর আমি এটাকে সিম্পলিফিকেশন করলাম, এটা নেগেশন কে পেলাম, তাহলে 12 নাম্বারটা সিম। আচ্ছা, 12 নাম্বারটা সিম্পলিফিকেশন করলাম, এই ক্লাসটা এখানে শেষ।